বাংলাদেশ টেক্সটাইলের অর্ডার বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। কারণ অন্য কোনো দেশে হয়তো বাংলাদেশের থেকে আরও চিপার প্রোডাক্ট বানানো, অ্যাপারেল বানানো আমার জানা মতে খুবই ডিফিকাল্ট। সো বাংলাদেশের টেক্সটাইলের অর্ডার বাড়বে, কিন্তু কতখানি ভ্যালু অ্যাডিশন আমরা করতে পারবো ওটা হচ্ছে কি মেইন কোয়েশ্চেন। তো এখন যেটা সামনে দাঁড়াচ্ছে যে আমরা একটা এলডিসি নিয়ে একটা আলোচনা এই আগের সরকার আলাপ করে গেছে। এলডিসির সাথে আপনার জিএসপিরও একটা সম্পর্ক আছে। এখন এলডিসি গ্র্যাজুয়েশন যদি হয় আগামী বছর, যেটা প্ল্যান, তাহলে কিন্তু আগামী বছর থেকে আমাদের জিএসপি ফ্যাসিলিটির একটা বড় চেঞ্জ আসবে। সো আমাদের যে অ্যাডিশনাল যে কস্টটা হবে ইউরোপে ঢোকার জন্য, সেটা কি বায়ারদের জন্য কম্পিটিটিভ হবে নাকি বায়াররা প্রেফার করবে অন্য কোনো দেশ থেকে বানায় যেখানে জিএসপি ফ্যাসিলিটি ইউরোপ এখনো দিচ্ছে। সো ওটা একটা দেখার বিষয় আছে। আমরা এখনও জানি না এলডিসি গ্র্যাজুয়েশন আদৌ হবে নাকি, ইউরোপিয়ান ইউনিয়ন কি আমাদেরকে জিএসপি ফ্যাসিলিটি বন্ধ করে দিবে নাকি, এগুলো এখনও কোনো আলোচনা হয় নাই। বাট এটার উপর কিন্তু মার্কেটটা চেঞ্জ হওয়ার অনেক বড় একটা সম্ভাবনা আছে। বাংলাদেশের স্পিনিং মিলে আমি মনে করি এখন প্রাইম টাইম যে সবাই একটু ডাইভার্সিফিকেশনের দিকে চলে যাক। কারণ ডাইভার্সিফিকেশন দুটো জিনিস আমাদের চিন্তা করতে হবে। একটা হচ্ছে ডাইভার্সিফিকেশন, আর একটা হচ্ছে এফিসিয়েন্সি। প্রোডাকশনের এফিসিয়েন্সি আসতেই হবে। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু স্পিনিং মিলের এফিসিয়েন্সি ইজ মাচ হায়ার দেন বাংলাদেশ। সো এই জায়গাটাতে আমাদের খেয়াল রাখতে হবে, এবং তার পাশাপাশি ডাইভার্সিফিকেশন। সবাই যদি আমরা কটন ইয়ার্ন, বেসিক কটন ইয়ার্ন বানাই, তাহলে অবভিয়াসলি ইট উইল বি ডিফিকাল্ট টু সাস্টেইন ইন দ্য মার্কেট। সো এখানে আমাদের ম্যানমেড ফাইবার আসতে পারে, এখানে বিভিন্ন ধরনের অপরচুনিটিস আছে। তো আমি মনে করি যে অন্যান্য স্পিনিং মিলগুলো এই এরিয়াগুলো এক্সপ্লোর করা উচিত অতি শীঘ্র। আপনারা টেক্সটাইলের ওনাররা কমপ্লায়েন্স ইস্যুতে তারা কিন্তু আজকে সারা দেশে তাদের যে ফ্যাক্টরিগুলোতে রুফে তারা সোলার লাগাচ্ছে। এখানে শুধুমাত্র এরা কিন্তু এই শর্ত কিন্তু আগেও ছিল, কিন্তু কেন করে নেই, ওখানে প্রাইসিং একটা বড় ইস্যু ছিল। যেহেতু এখন তাদের কস্টিং কমে আসছে, তারা কিন্তু এই জায়গায় এগিয়ে যাচ্ছে। এই জন্য আমরা আমাদের মেম্বারদেরকে উৎসাহ দিই এবং বিভিন্নভাবে তাদের এক্সপার্টাইজ তৈরি, তাদেরকে আমরা শক্তি অর্জন করার জন্য সহযোগিতা করি, ইনফরমেশন শেয়ারিং করি, এবং আমরা মেম্বারদের সাথে আমাদের একটা যোগসূত্র তৈরি আছে সবার সাথে সবার, এবং ইনহাউস বিজনেস যেরকম ডেভেলপ হয়, ইন আদার হ্যান্ড তারা ট্রেনিং পাওয়ার মাধ্যমে এবং বিভিন্ন তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে এই সেক্টরকে আমরা এগিয়ে নিয়ে যাই। বিশেষ করে একটা জিনিস খুবই লক্ষণীয় যে সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকে। এগুলো আমরা পর্যায়ক্রমে এগুলোর সাথে নেগোসিয়েশন করি, যাতে করে সরকারও বুঝতে সক্ষম হয় এবং সেখানে আমাদের এই প্রবলেমগুলোর সমাধানের মাধ্যমে এই সেক্টরকে আমরা এগিয়ে নিতে সামর্থ্য হচ্ছি। আজকে বিশেষ করে রুফটপ সোলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাংলাদেশে রাখছে। আমরা ধারণা করছি যে ধারণা কি আমাদের অলমোস্ট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে এটা, যে রুফটপ সোলারের কস্ট কিন্তু মোরলেস একেবারেই আমাদের বাংলাদেশে যে গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি হয় তার চেয়েও কম। এখন যদি চিন্তা করি রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু অপার সম্ভাবনা, কারণ রিনিউয়েবল এনার্জি সেক্টরে ওভারঅল বাংলাদেশের যে ইকোনমির দিকে যদি তাকাই বা এনার্জি সেক্টরের দিকে তাকাই, এনার্জি সেক্টরটা টোটালি শিফট করছে রিনিউয়েবল এনার্জির দিকে। এবং এই যে রিনিউয়েবল এনার্জির দিকে শিফট করছে, এখানে কিন্তু নারীদের একটা অগ্রণী ভূমিকা রাখার সুযোগ আছে। কারণ এই রিনিউয়েবল এনার্জি সেক্টরটা লাইক আমরা যদি ট্র্যাডিশনাল পাওয়ারের কথা চিন্তা করি, সেখানে বড় বড় পাওয়ার প্ল্যান্ট লাগছে, সেখানে হয়তো হেলথ হ্যাজার্ডের ইস্যুগুলো রয়ে যায়। বা যদি কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে আমরা তাকাই, তখন কিন্তু আমরা দেখবো যে এখানে কিন্তু মেয়েরা প্রত্যেকটা কাজই করতে পারে। ইনফ্যাক্ট আমরা আমাদের অফিসে আমাদের যে মেয়ে ইঞ্জিনিয়াররা কাজ করছে, তারা কিন্তু প্রত্যেকটা কাজ লাইক ডিজাইন বলেন বা হচ্ছে সিমুলেশন বলেন বা এখানে ইনস্টলেশন সুপারভিশন বলেন, সবটা কাজে কিন্তু একটা মেয়ে করার সুযোগ আছে। তো আমি মনে করি যে যখন মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা কিন্তু ভবিষ্যতে রিনিউয়েবল এনার্জি সেক্টরটা একটা সেক্টর হিসাবে তাদের চয়েসের ক্ষেত্রে রাখতে পারে। এবং এখানে যদি সে ক্যারিয়ার করে, তাহলে তার ভবিষ্যতে জবের অনেক সম্ভাবনাও খুলে যাবে, কারণ ভবিষ্যতে যেহেতু টোটাল মার্কেটটা রিনিউয়েবল এনার্জিতে শিফট করছে। তো আমি আহ্বান জানাই মেয়েদেরকে যে তারা তাদের জবের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে জন্য তারা রিনিউয়েবল এনার্জির একটা অপশন হিসাবে চিন্তা করতে পারে। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই শিল্পটাকে একটা সুন্দর জায়গায় এনে দাঁড় করিয়েছে। যারা এটার পিছনে যে অবদানগুলো ছিল অনেকের, এটা দেখেন আমরা যখন শুরু করেছি
স্পেশালি আমি ওয়াশিং প্লান্ট বা সুইং ফ্যাক্টরিগুলোর কথা হতে পারে যাই বলুন না কেন, ওয়াশিং প্লান্টগুলো কিন্তু একটা টিন শেডেই ম্যাক্সিমাম ওয়াশিং প্লান্ট ছিল। এটার তেমন কোনো আদর যত্ন ছিল না, কোনো চয়েস ছিল না, এটাকে একটা ডার্টি এরিয়া মনে করতো। অ্যাকচুয়ালি এটা একটা ভাইটাল পয়েন্ট। গার্মেন্টস সেক্টরের সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো ওয়াশিং প্লান্ট, যেখানে একটা সুন্দর সায়েন্স আছে। এটা মুখস্থ কোনো বিদ্যা নয়, এটার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও এখানে অ্যাপ্লাই করলে যে পরিপূর্ণ সেখান থেকে ফলাফল আসবে সেটাও নয়। এটা টোটালি টেকনিশিয়ানের পারসিপশনটা এখানে আমি মনে করি যে 70% অর মোর দ্যান দ্যাট, যে তাদের পারসিপশনটাই এখানে শেড ম্যাচিংয়ের ক্ষেত্রটা কাজে লাগে। দেখুন আগে যেটা ছিল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটা আমি বলবো যে টেক্সটাইলে ফ্যাব্রিক থেকে শুরু করে ফ্যাব্রিক ব্ল্যাঙ্কেট, গার্মেন্টস মেকিং এবং ওয়াশিং, এগুলোর ক্ষেত্রে অনেক চেঞ্জ আসছে। এখন মানুষের রুচিরও একটা পরিবর্তন হয়েছে, ফ্যাশনের চেঞ্জ আসছে, ফ্যাব্রিক ফাইবার এগুলোর মধ্যে একটা চেঞ্জ আসছে এবং প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জও রয়ে গেছে।